এ যেন ছোট গল্প, আলোচনা শেষই হচ্ছে না। বলছি লন্ডন বৈঠকের কথা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস শুক্রবার যে বৈঠকে মিলিত হয়েছিলেন, বাংলাদেশের রাজনীতিতে তা নিয়ে আলোচনা চলছেই এবং এটা আমি নিশ্চিত করেই বলতে পারি যে আগামী অনেক দিন এই বৈঠক নিয়ে বাংলাদেশে আলোচনা চলতে থাকবে। যেটা আমার আগের ভিডিওতে বলেছি যে বাংলাদেশের রাজনীতি পুরোটা দুই ভাগে ভাগ হয়ে গেছে এই বৈঠক নিয়ে। বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো এই বৈঠককে স্বাগত জানিয়েছে। তারা উচ্ছ্বসিত এবং তাদের কথাবার্তা শুনে আমার যেটা ধারণা হয়েছে, তারা মনে করেন যে বিএনপির ক্ষমতা যাওয়ার পথে যে বাধা ছিল এই বৈঠক সেটা দূর করে দিয়েছে। এমনকি তারা এখন নির্বাচন নিয়ে কোনো রকম অনিশ্চয়তা এখন আর দেখেন না। অন্যদিকে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলনের মতো দলগুলো এই বৈঠকের পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, সংশয় প্রকাশ করেছে। এমনকি জামাত এটাও বলেছে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা এতে প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন যেটা হচ্ছে, বৈঠক নিয়ে আসলে এই দলগুলোর তেমন কোনো আপত্তি নেই, কারণ তারা যেটা বলেছেন যে সব দলের সঙ্গে যেহেতু বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, সুতরাং বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রধান তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তাদের মূল আপত্তিটা আসলে তাদের সঙ্গে আলোচনা না করে এই যৌথ বিবৃতিটা দেওয়া নিয়ে। এবং আমরা যেটা জানি, এখন যেটা বোঝা যাচ্ছে যে আসলে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠকের আগেও এ নিয়ে তারেক রহমানের সঙ্গে এবং বিএনপি এবং সরকারের প্রতিনিধিদের বৈঠক হয়েছে। সেখানেই আসলে মোটামুটি খসড়াটা রেডি হয়ে যায় এবং প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান জাস্ট পরবর্তীতে সেটা অনুমোদন করেন। এবং এটাও এখন সবাই জানেন যে ওই বৈঠকে প্রায় 1 ঘন্টা 20 মিনিট তারেক রহমান এবং প্রফেসর ইউনূস একান্তে আলাপ করেন এবং তারেক রহমান বাংলাদেশ নিয়ে তার যে ভবিষ্যৎ আকাঙ্ক্ষা সেটা প্রকাশ করেন এবং ভবিষ্যতের বাংলাদেশে প্রফেসর ইউনূস যেন কাজ করেন সেই আকাঙ্ক্ষাও ব্যক্ত করেন। এবং প্রফেসর ইউনূস সংশ্লিষ্ট সূত্রগুলো এটা নিশ্চিত করছে যে তারেক রহমানের এসব বক্তব্যে তিনি খুবই উচ্ছ্বসিত হয়েছেন এবং তারেক রহমানের বিপুল প্রশংসাও করেছেন। কিন্তু বৈঠক সংশ্লিষ্ট এই মধ্যস্থতায় জড়িত একটি সূত্র এটা নিশ্চিত করেছে যে প্রফেসর ইউনূস নিজে প্রথমে চেয়েছিলেন যে বৈঠকের সিদ্ধান্ত যাই হোক বাংলাদেশে গিয়ে তিনি সেটা প্রকাশ করবেন। মানে সমঝোতার ব্যাপারে ওনার কোনো আপত্তি ছিল না, কিন্তু উনি চাচ্ছিলেন যে লন্ডন নয় বাংলাদেশে এসে এই ঘোষণাটা দেওয়া হবে। কিন্তু মধ্যস্থতায় জড়িত বিভিন্ন পক্ষ তাকে এটা বোঝাতে সক্ষম হন যে ওনার যে অথরিটি রয়েছে সেটা প্রকাশ পায় যদি উনি লন্ডনে তিনি ঘোষণাটা দেন। বাংলাদেশে ফিরে এসে দিলে তার সেই অথরিটি পুরো মাত্রায় প্রকাশ পায় না। এই প্রেক্ষাপটেই পরবর্তীতে লন্ডনে এই ঘোষণাটা দেওয়া হয় এবং আমরা যেটা দেখি, যৌথ ঘোষণায় যদিও সম্ভাব্য কথা বলা হয়েছে নির্বাচনের, কিন্তু সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র এটা নিশ্চিত করছে যে নির্বাচনের তারিখ নিয়েও তারা এক ধরনের সিদ্ধান্তে পৌঁছান এবং খুব সম্ভবত 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হবে। কিন্তু তাদের এই সিদ্ধান্ত আসলে নির্বাচন কমিশনের অথরিটিকেও প্রশ্নবিদ্ধ করে এবং বাংলাদেশে আগামী নির্বাচনটা কেমন হবে সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়। কারণ এটা নিশ্চিত করে বোঝা যাচ্ছে, বিভিন্ন জরিপ বলেন, বাংলাদেশের ভোটের রেকর্ড বলেন, যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল এখন, এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচন হলে বিএনপির জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি এবং প্রায় নিশ্চিতই হয়তো। কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পরিবেশের আগেই যদি মনে হয় যে ক্ষমতা হস্তান্তর হচ্ছে কিংবা কারোর সাথে সমঝোতা হয়ে গেছে, কিংবা যদি মনে হয় যে সরকার বিএনপির সঙ্গে আছে, তাহলে আসলে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এর পরিবেশ প্রশ্নবিদ্ধ হয় কিনা সে প্রশ্ন কিন্তু থেকেই যাবে। খুব সম্ভবত প্রফেসর ইউনূস যদি তার সমঝোতাটা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন ছিল, বাংলাদেশের রাজনীতিতে যে অনিশ্চয়তা ছিল, সংশয় ছিল, আশঙ্কা ছিল, সেটা দূর হওয়ার জন্য এই সমঝোতা এবং বৈঠক খুবই জরুরি ছিল। কিন্তু খুব সম্ভবত তিনি যদি ঘোষণাটা বাংলাদেশে এসে দিতেন, সেটার গ্রহণযোগ্যতা আরও বেশি হতো।